নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বিধানসভার প্র্যাকটিক্যালি অধিবেশন শুরু হলো। এর আগের দিন স্পিকার নির্বাচন হয়ে গেছে, আজ অধিবেশন শুরু হলো। সেই অধিবেশনের শুরুতে আজকে আমরা এমনিটা মানে যেভাবে সরকার যেভাবে চালিয়েছে, স্পিকার যেভাবে চালিয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা যারা এখানে প্রতিনিধি হয়ে এসেছি, আমাদের মনে দু একটা তো প্রশ্ন ছিলই, যে পরিস্থিতি চলছে তাতে আমাদের বসার জায়গা কোনটা, আমাদের ঘর আছে কিনা, আমরা বলবার কোনো স্কোপ পাবো কিনা। এগুলো আমরা নির্বাচিত হয়ে এসেছি, আমাদের এলাকার মানুষের কাছে তো আমাদের কিছু বলার আছে। আমাদের এলাকার মানুষের কাছে তো আমাদের কিছু বলার ব্যাপার আছে। সেই জন্য আমরা দলে এখানে নির্বাচিত প্রতিনিধি হয়ে এসেছি। আজকে আমি ছিলাম, কুণাল ছিল, মদন ছিল, রূপবানু ছিল, কি অশোক দেব ছিল, রহিম বক্সি ছিল। আমরা গিয়েছিলাম আজকে মুখ্যমন্ত্রীর কাছে, তার কাছে অনুরোধ করেছি যে যথেষ্ট আমরা যখন ঢুকেছি আমার ভেতরে যথেষ্ট সম্মান দিয়েছেন, উনি নিজে উঠে দাঁড়িয়েছেন এবং সম্মান দিয়ে আমাদের সকলকে বসতে বলেছেন, চা খেতে বলেছেন, যেগুলো নর্মাল সৌজন্য সেগুলো দেখিয়েছেন। আমরা যে কিছু কিছু ব্যাপারে কথা বলেছি, সেই ব্যাপারটা ডিটেলস আমি রিকোয়েস্ট করবো আমাদের কুণালকে বলার জন্যে। বিশেষ ছিল ব্যাপারটা, যেটা আমরা এখানে বসার জায়গা, ঘর, আমাদের বলার সময়, এগুলো আমরা বিশেষভাবে চেয়েছি ওদের কাছে এবং সেগুলো এগ্রি করেছে নিশ্চিতভাবে। আর কিছু নিরাপত্তার ব্যাপারে কথাবার্তা হয়েছে, সেটা কুণাল বলবে আপনাদের কাছে। দেখুন, আজ রাজ্য বিধানসভায় মাননীয় রাজ্যপালের ভাষণ ছিল। তারপর আমরা শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্রের নেতৃত্বে, রহিম বক্সি, আমি, অশোক দেব, আরো সকলেই যাওয়া যেত, কিন্তু সকলে অতজন না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি, কয়েকটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয় এবং তাতে শোভনদেব চট্টোপাধ্যায়কে উনি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন সিনিয়র মোস্ট নেতা হিসাবে। এবং খুব ইন্টারেস্টিংলি আজ অধিবেশন কক্ষে দুটি আসন মূলত নির্দিষ্ট থাকে যুগে যুগে। একটি মুখ্যমন্ত্রী কোন আসনটিতে বসেন এবং অন্যটি বিরোধী দলনেতা কোন আসনটিতে বসেন। কিন্তু আমরা আজ লক্ষ্য করেছি মুখ্যমন্ত্রীর আসনে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী ছিলেন, কিন্তু চিরাচরিতভাবে বাঁদিকের প্রথম আসনটি, স্পিকারের একদম সামনের প্রথম আসনটি, যেটি যুগে যুগে বিরোধী দলনেতারা পেয়ে এসেছেন, সেটি কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্যই আজ অ্যালটেড ছিল। এবং স্পিকারের শ্যাডো বা ডামি চাটনমৃত যেখানে বসছিল সেটা একটু পরে, দূরে। তো এখন এরপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। তাতে বিস্তারিত এখানে সেভাবে বলাটা উচিত না, ঠিকও না। আমি শুধু এটুকু বলছি যে শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি যথেষ্ট সম্মান দিয়েছেন। দুই, আমরা ওই ঘরে বসবো না, কারণ আমরা মুখ্যমন্ত্রীর ঘরে গেছি, কিন্তু আমরা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তৃণমূল কংগ্রেসে যারা মনে করি মমতাদির দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত জল করা পরিশ্রমে, তৃণমূল শহীদদের রক্তের বিনিময়ে, বহু মানুষের আবেগে, তৃণমূলের প্রতীকে আমরা যারা জিতে এসেছি, যারা বেইমানি করিনি, আমরা তারা দেখা করতে গেছিলাম। এবং এই দেখা করতে যাওয়ার জন্য আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়নি, স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে হয়নি, 1 মিনিট অপেক্ষা করতে হয়নি।
গ্যারেজের সামনেও দাঁড়াতে হয়নি, এই ধরনের কিছু কাজ করতে হয়নি, আত্মসম্মান বিসর্জন দিয়ে চেয়ার পাওয়ার জন্য ঘুরে বেড়াতে হয়নি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সরকারের পক্ষে থেকে আমরা বিরোধী পক্ষ হয়েছি, এবং বিরোধীর মধ্যেও যারা এদিক ওদিক করে প্রভাব খাটিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, বিধায়কদের ভুল বুঝিয়ে যারা গেছেন, আমরা তার মধ্যে নেই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তো তাহলে আমরা বসবো কোথায়? তাহলে তো লবিতে বসে থাকতে হয়। আমরা এতজন আছি, তো সে বিষয়টা আলোচনা হয়েছে, এবং আমরা বলবো কিভাবে। চাটুর্নীতির কাছ থেকে সময় চাইবো না। অনৈতিকভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন, মানব। মুখ্যমন্ত্রী পদে আছেন, মানব। ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। বলতে দেবেন না, বলতে দেবেন না, বলবো না, মানুষের কাছে বলবো ডাইরেক্ট। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুবই সহযোগিতা করেছেন। তিনি পরিষদীয় মন্ত্রীকেও ডেকে নেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে, এবং সেখানে পরিষ্কার বলে দেন যে আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করতে, এবং কোন ঘর সেটাও একটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, ওরা দেখছে। দুই হচ্ছে সময়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমি তো প্রথম থেকেই বলেছি বিরোধীরা সময় পাবে এবং অর্ধেক সময় পাবে। তখন তিনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন, উনি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন যে আমরা ওই বিরোধী নেতার কাছ থেকে সময় চাইতে যাব না। উনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন যে মুখ্য সচেতকদের সঙ্গে কোঅর্ডিনেট করে যে আমরা আলাদা সময় পাবো, ওর বিরোধীদের জন্য যে সময়, তার মধ্যে থেকে আমরা আলাদা সময় পাবো। যেমন কংগ্রেস, নওশাদের পার্টি, সিপিএম, হুমায়ুন, তারা যেমন বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবেন, আমরাও আলাদাভাবে বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবো। এবং উনি কথা বলতে বলতে মিনিট করে সেগুলো বলে দিচ্ছিলেন। তাহলে এই দিক থেকে আলোচনাটা সদর্থক আলোচনা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক বিরোধিতা করব। আমরা প্রথমেই বলেছি একটা সরকার এসছে অনেকদিন পরে, প্রথম দিন থেকেই তো আমরা এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত, এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত, যে তারা সবে এসছেন, প্রথম দিন থেকেই তো বলবো। আবার যেটা মানুষের স্বার্থে, যেমন আমরা হকার ইস্যুতে আমরা আলোচনা করলাম, আমরা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী একটা এই যে আচমকা বুলডোজার চলছে, তো এটা তো একদিকে এদিকে চলছে, একদিকে রেলের চলছে, তাহলে এটা তো গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের নেত্রী পথে নেমেছেন, আরো দু একটি দল পথে নেমেছে, শুধুমাত্র স্পিকারের দামি শ্যাডো বিরোধী দলনেতার মুখ থেকে শব্দ উচ্চারণ হয়নি। মানে স্পিকারের দয়া চেয়ার পেয়েছে, তো ওর সরকারের বিরুদ্ধে বলতে অসুবিধা হচ্ছে, নিজের চেয়ার রাখার তাল। তো আমরা বললাম যে এই হকার ইস্যুটা, তো উনি সেখানে বললেন যে হ্যাঁ, রেল সবসময় একটু, রেলের সঙ্গে রাজ্য সরকার কোঅর্ডিনেশন বাড়াচ্ছে, আচমকা যেন এই ধরনের জিনিসগুলো না হয়, তাই তো। এবং রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, এটা কিন্তু উনি বলেছেন। এবার ওনার সরকার কি করবে সেটা তাদের ব্যাপার। আর আমাদের বক্তব্য হচ্ছে বুলডোজার কোন দরকারে কখন চলবে সে তাদের ব্যাপার। যে এই যদি কাউকে এনক্রোচমেন্ট তোলার জন্য হয়, শোভনদেব বাবু, মদন বাবু ওনারা বলেছেন যে একটু সময় দেওয়া হোক। আর আমরা বলেছি তাহলে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, যদি আমাদেরও এমএলএ থাকে, তাদের সঙ্গে একটু কথা বলা হোক, তাদেরকেও, কারণ কি মানুষ বিপদে পড়লে সরাসরি আমাদের কাছে চলে আসছেন যে এরকম ভাবে ভেঙে দিয়েছে, থাকবো কোথায়, খাবো কি, এরকম একটা, মানে দোকানটা নিয়ে বা কি করবো, এত ক্ষতি হয়ে গেল। ফলে তাদেরকে একটু সময় দেওয়া। ফলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রেলের সঙ্গে রাজ্য সরকার কমিউনিকেট করছে যাতে আচমকা এই ধরনের কোনো না হয়, আর হলেও তার পর্যাপ্ত সময় দিয়ে বিকল্প ব্যবস্থা করার জন্য, এবং রাজ্য সরকার এই দুমদাম বুলডোজারটি চালাবে না, এ বিষয়ে আলোচনা হয়েছে। এর পরের অংশটা হচ্ছে বহু নেতা মন্ত্রীর বিরুদ্ধে এবং কর্মীদের উপর হামলা হচ্ছে, এবং বহু নেতা মন্ত্রী প্রাক্তন যারা, তাদের সব কেস দিয়ে দেয়া হচ্ছে। এবার যেগুলো হয়তো এমন কিছু ঘটনা, আমরা সেগুলো ডিফেন্ড করতে যাব না, কিন্তু যেগুলি রাজনৈতিকভাবে একেবারে
মানে হয়রানি করার জন্য করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সরকারের শীর্ষ মহলের দৃষ্টি আকর্ষণ করব, সেই মেকানিজমটা নিয়ে কথা হয়েছে। সে ব্যাপারে আমি এখানে কোনো বক্তব্য রাখব না। ফলে আমরা বলতে চাই যে আমরা বিরোধী দল হিসেবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, আমরা গঠনমূলক বিরোধিতা, এখানে সেই মাথা উঁচু করে থাকব। এখানে অমুক চেয়ারের জন্য, অমুক পদের জন্য আমাদের স্পিকারের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই লাইন দিয়ে, আমাদের দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই, আমাদের নাক খত দিয়ে চেয়ার সর্বস্ব জীবনে যাওয়ার দরকার নেই। ওই বালিশ চাটা রাজনীতি আমরা করব না। আমরা মাথা উঁচু করে তৃণমূল করি, তৃণমূল, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমরা বাকি এমএলএদেরও বলবো, আমরা জানি অনেকে চাপে গেছেন, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছেন বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছেন, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। কিন্তু তারা সবাই মনের ইচ্ছায় জানি, এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রুকবানুরের সঙ্গে করেছেন, শোভনদার সঙ্গে করেছেন, আমার সঙ্গে করেছেন, মদনদার সঙ্গে করেছেন, আলিফার সঙ্গে করেছেন, সবার সঙ্গে কথা চলছে। এরা অধিকাংশ মন থেকে ওদিকে নেই, কার্যত 90 থেকে 95% মন থেকে ওদিকে নেই। মোশাররফের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকেও কয়েকজন কথা বললেন। তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সঙ্গে থাকলে এইসব পুলিশ পুলিশ হ্যান ত্যান আমরা সব সামলে দেব। তো ফলে আমরা শুধু তাদের বলবো, সেই বিধায়কদের, যেমন আপনারা অনেকে এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার বলছে, বেঈমান বলছে, কেন শুনবেন? আপনি তো তৃণমূলের একজন সেনাপতি, তৃণমূলের সৈনিক, মাথা উঁচু করে থাকুন। আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, বৈঠক করলাম, চা বিস্কুট খাওয়ালেন, খুঁটিনাটি নানা ব্যাপারে আলোচনা হলো। এবার উনি কতটা করতে পারবেন সেটা ওনার ব্যাপার, আর আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার আমরা সেটা করেছি। কিন্তু যে যেটাই করেছি মাথা উঁচু করে করেছি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কোনো দিকে করেনি। ফলে যারা, যে বিধায়করা অনেক মনোকষ্ট নিয়ে ওই দিকে আছেন, তারা ভেবে দেখুন যে মাথা উঁচু করে বিরোধী দলে থাকবেন, আবার সরকারের সঙ্গেও প্রশাসনিক বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে, সমস্যার বিষয়ে বা উন্নয়নের বিষয়ে যোগাযোগ রাখবেন। তো সেটা করবেন, নাকি এলাকায় মুখ দেখাতে পারবেন না, ওদিকে ঘুরে বেড়াবেন? ফলে আপনারা ভেবে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে কোনো কথা হলো? এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি বলছি, আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। বিরোধী দলনেতার কি ভূমিকা দেখবেন? বিরোধী দলনেতা এখনো পর্যন্ত সারা বাংলায় তৃণমূল কর্মীরা যে আক্রান্ত হচ্ছেন, নেতারা আক্রান্ত হচ্ছেন, একটা থানায় যাননি, কোনো কারুর কাছে যাননি, হকার ইচ্ছেদ হচ্ছে মিনিমাম প্রতিবাদ করেননি। ওকে তো আমরা বিরোধী দলনেতা মানি না। আমি শুধু বলবো যে আজকে এই যে রাজ্যপালের ভাষণে এখানে লেখা আছে যে রাজ্যপালের ভাষণের মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে, ঠিক কোথায় লেখা আছে আমি খুঁজে আর সময় নষ্ট করছি না, কিন্তু রাজ্যপালের ভাষণে খুব শুনছিলাম, এই 6 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে তারা একেবারে মহিলা, শিশু, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের উপর ঘটনার নিগ্রহের এইসব কোনো শিথিলতা বা সহনশীলতা দেখা হবে না। এটা বলছেন রাজ্যপাল, যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না। তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত, ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। অবিলম্বে বলা উচিত যে স্পিকারকে একটা পার্টির এক্সপেল্ড একটা মালকে বসিয়েছেন বিরোধী দলনেতা পদে, ঘাড় ধরে জেলে পাঠানো উচিত। এফআইআর ভুলে গেলেন রায়গঞ্জের, এই বালুরঘাটের কেস ভুলে গেলেন? কেউ মারা যেতে পারে, কিন্তু সেটা বন্ধ করা যায় না। রাজ্যপালের এই কথা যদি ঠিক হয়, 2 নম্বর অনুচ্ছেদ, মানে এতখানি প্রায়োরিটি দেয়া, যদি এটা রাজ্যপালের বক্তব্যের এই 2 নম্বর অনুচ্ছেদ, এই 6
6 নম্বর যদি ঠিক হয় যে সেই জায়গায় তিনি পরিষ্কার বলছেন যে এই মহিলা এবং শিশুদের উপর যে কোনো রকম কোনো অবস্থায় তারা, তাহলে যার বিরুদ্ধে এই মহিলার ভয়ঙ্কর অভিযোগ, তারপর আপনারা তো সব দেখেছেন, জিপ টিপ বের করে নানা রকম ভিডিও টিডিও আপনারা তো দেখেছেন সব, একসময় তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও দেখিয়ে দিয়েছেন। তো এই যার বিরুদ্ধে এফআইআর, এই চিঠি, এই রাজ্যপালের ভাষণকে তখনই সত্যি বলে মানব যদি ঋতকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। একজন নারী নির্যাতনকারী এফআইআর নেমকে স্পিকারের দলায় বিরোধী দলনেতা পদে বসিয়ে রাজ্যপালের এই বইটা অসার বস্তু। ঋতকে সরান, তাহলে বুঝবো যে রাজ্যপালের ভাষণের মেরিট আছে। যে রাজ্যপালের ভাষণে লেখা আছে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে 0 টলারেন্স, তাহলে ঋতর মতো একটা চাটন ঋতর বিরুদ্ধে একটা নারী নির্যাতনকারী, তার বিরুদ্ধে এফআইআর থাকলে তাকে আপনারা করে কি করে বসালেন অপোজিশন লিডারের পদে? আমরা তো মানি না, কিন্তু এই বইটা অসার বস্তু, এই বইটা অসার বস্তু, মানে না। তার কারণ হচ্ছে এখানে লেখা নারী নির্যাতনে 0 টলারেন্স। নারী নির্যাতনের 0 টলারেন্স হলে চাটন ঋত এফআইআর নেমড, সে কি করে এখানে বসে থাকে? স্পিকারের দেয়া অনৈতিক ভাবে ব্যাকডোর পলিটিক্স, গ্যারেজে দাঁড়িয়ে, ঘরের সামনে দাঁড়িয়ে কি করে এটা পেয়ে যায়? আমাদের বলে চটি চাটা, আমাদের মমতাদি গরিবের জিনিস, হাওয়াই চপ্পল চটি পড়ে, 105 চটি চাটা, ওই ক্যাম্প তো বালিশ চাটা। তো বালিশ চাটা ক্যাম্পে যারা আছে, এই রাজ্যপালের ভাষণ পুরোটা মানবো যে এটা ঠিক আছে, মেরিট আছে, কিন্তু তার একটাই নমুনা হবে ঘাড় ধাক্কা দিয়ে ঋতকে দাঁড়ানো। হ্যাঁ, আমি এতক্ষণ বাংলাতেই তো বললাম। কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতাদের যে রায় দিয়েছে তার বিরুদ্ধে কি আরো উচ্ছেদ হবে? আমি আইনের বিষয়টা বলতে পারবো না। আইনের বিষয়, আইন মামলা চলবে, আইনের পথে চলবে, এবং সেখানে আমাদের নেতৃত্ব, দক্ষ আইনজীবী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিশেষজ্ঞরা আছেন। ও ব্যাপারে আমি এখানে কোনো মন্তব্য করবো না। বলছি, আজকে অরূপ বিশ্বাস আপনাদের ব্যাংকে, টিএমসি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আছে, একটা চিঠি দিয়ে সেখানে অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলছে। অরূপের সঙ্গে আমার কথা হয়নি, ব্যাংকের সঙ্গেও কথা হয়নি, আর গোটা বিষয়টা আমি এবং এখানে যারা আছে তারা কেউ জানি না, ফলে বলতে পারবো না। 5 তারিখ ওয়ার্কিং কমিটি বৈঠক এখানে দলের সঙ্গে, দলের ওয়ার্কিং কমিটির মিটিং যদি হয়ে থাকে তার ডিটেল নিশ্চয়ই আমি এখানে আলোচনা করতে বসবো না। এই ব্যাপারে আমার কোনো মন্তব্যই নেই। সেটা আমি যা যা হয়েছে, কিন্তু ওয়ার্কিং কমিটির মিটিং এর বিষয় নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না। তো যিনি, যদি কেউ বলে থাকেন তিনি বলতে পারবেন, ব্যাংক বলতে পারবে, আর বিষয়টা যারা দেখেন বলতে পারবে। আমাদের ওটা এখতিয়ারই নেই, ফলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আর রাজ্যপালের যে ভাষণ, তার উপরে একটা কথা বলি, যে নতুন সরকার এসেছে সবে, তাকে আমরা একটু সময় দেওয়ার পক্ষে, তাকে একটু সময় দেওয়ার পক্ষে। কিন্তু রাজ্যপালের ভাষণে কিছু কিছু জায়গায় কিছু প্রকল্পের কথা আছে, সরকার কি করতে চান কথা, এর উপর আমরা কোনো মন্তব্য করব না। কারণ একটা সরকার সবে এসেছেন, তারা কিছু ইতিবাচক ঘোষণা রাখবে, সেগুলো সময়ের সঙ্গে প্রমাণিত হবে। আমরা আজকে সমালোচনা করে কি করব? কিন্তু এমন 2-1টি প্যারা রয়েছে, সেটা রাজ্যপালের ভাষণ একটু রাজনৈতিক, বিজেপি নেতার ভাষণ অনেকটা, এমন কিছু কিছু ভাষণ, মানে বিজেপির ইস্তাহারের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এমন কিছু ভাষণ আছে। এটা রাজ্যপালের ভাষণে হয়তো নয়। আবার এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কাজগুলো অলরেডি করেছেন বা করছেন, এগুলো আছে, বহু বহু আছে বিষয়গুলো। আবার যদি বলেন ডিএ সংক্রান্ত বা সরকারি কর্মচারীদের সংক্রান্ত কোনো নির্দিষ্ট আলোকপাত আমি জানি না বাজেটে থাকবে কিনা, কিন্তু অন্তত আজকে নেই। কিন্তু আমি আবার বলছি, এই গোটা বইটা আমরা প্রথমেই সমালোচনা করতে চাই না, কারণ রাজ্য সরকারকে সময় দেওয়া উচিত, নতুন এসছেন তারা। কিন্তু এই বইটা তো ভ্যালুলেস। বড় বড় কথা শাসক দলের লোকেরা টেবিল চাপড়ালেন, বিজেপির নেতারা টেবিল চাপড়ালেন যে নারী নির্যাতনের 0 টলারেন্স। মুখে টেবিল চাপড়ালে হবে? মুখে ভাষণ দিলে হবে? আগে ঋতকে অ্যারেস্ট করুন, ঋতকে ঘাড় ধাক্কা দিন, বার করে দিন ওই চেয়ার থেকে। আপনার স্পিকারকে তেল মেরে
বিজেপিকে পুজো দিয়ে ওখানে গিয়ে দিল্লির গ্যারেজে দাঁড়িয়ে স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থেকে ব্যাকডোর পলিটিক্সে পেয়েছে। তো যার বিরুদ্ধে নারী নির্যাতনের নির্দিষ্ট এফআইআর, এবং আপনারা ভিডিওগুলো দেখবেন, সংশ্লিষ্ট মহিলা কিন্তু ভুরি ভুরি বয়ান দিয়েছে, কোনো মিথ্যা নয়, ভুরি ভুরি বয়ান দিয়েছে। তাহলে তেমন লোককে আপনারা ব্যাকডোর দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান নেতা, সিনিয়র মোস্ট, 10 টাইমস এমএলএ, 36 বছরের বিধায়ক, তাকে কেটে আপনারা বসিয়েছেন। সেটা সম্পূর্ণভাবে নারী নির্যাতনকারীকে মদত, নারী নির্যাতনকারীকে মদত। ফলে ঋত যতক্ষণ আপনাদের মদত পাচ্ছে ততক্ষণ আপনাদের এটা মিথ্যা প্রতিশ্রুতি হিসেবে গৃহীত হবে। তবু আবার বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং ওনার বসার জায়গাটা বিরোধী দলনেতার আসনেই বসানো আজকে, এবং আজ আলোচনার সময় তো যথেষ্ট সম্মান দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মনেই পাচ্ছে এখন সিআইডি গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি গেছে, জানি না, জেনে বলতে মুখ্যমন্ত্রী কি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিষয়ে কোনো খোঁজ খবর নিলেন আপনাদের থেকে? আমি এক্ষুনি জানি না। রাজ্যপালের বিষয়ে, রাজ্যপালের ভাষণে এমন কিছু কিছু অভিযোগের কথা বলা আছে যে অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলো সরকারগুলি পরিপূর্ণভাবে অভিযুক্ত। আমি আবার বলছি, যে প্রতিশ্রুতিগুলো বিজেপি দিয়েছে, একটা জিনিস বুঝিয়ে দিন, রাজ্যপালের ভাষণে আমি আবার বলছি, একটা সরকার নতুন এসছে, তাকে সময় দেওয়া উচিত। আমরা তাড়াহুড়ো করছি না, বা আমরা প্রথমেই কিছু কড়া সমালোচনায় ঢুকছি না, বাট রাজ্যপাল যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবং অন্য রাজ্যের বিজেপি সরকার যেখানে আছে, তো সেই রাজ্যগুলো তো সেই অভিযোগে অভিযুক্ত বা দুষ্ট। তাহলে এখানে কোন ম্যাজিক বিজেপি দেখাবে যে সারা দেশে বিজেপির কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারে বিজেপি সরকারগুলোর বিরুদ্ধে নারী নির্যাতন থেকে, দুর্নীতি থেকে, নিট পরীক্ষা থেকে যা যা অনিয়ম সব আছে, তাহলে কোন জাদুতে এই রাজ্যকে বিজেপি সাম্রাজ্যগুলো থেকে বাইরে রাখবেন, তার কোনো সদুত্তর এটার মধ্যে নেই। তবু বলবো, নতুন সরকারকে এখনই সমালোচনা করছি না, নিশ্চিতভাবে এতদিন পর নতুন সরকার, তাদের আমরা সময় অবশ্যই দেব। আমি এ নিয়ে কোনো মন্তব্যই করব না। আমি জানি না, টাকা পয়সার ব্যাপারটা আমরা যেহেতু দেখি না, কোষাধ্যক্ষ বলুন বা কোনো সাইনিং অথরিটি বা আমরা সেখানে বা পার্টির ফান্ড ইত্যাদি ব্যাপারে আমাদের কোনো জানকারিও নেই, ভূমিকাও নেই। তো ফলে এই বিষয়টা আমরা জানি না, আমরা কেন এর মধ্যে মন্তব্য করছি? আমরা নির্বাচনের আগে একটা প্রশ্ন, নির্বাচনের আগে বাংলা শেষ হোক, নির্বাচনের আগে আমরা বিজেপি নেতাদের মুখে শুনেছি যে অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার যারা পান সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া। আজকে রাজ্যপালের ভাষণে একটা শব্দবন্ধ তার সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, যারা এলিজিবল তারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার। এটা তো আমরা প্রথম থেকে বলেছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি দুটো জিনিস, অনেকগুলো জিনিস সকলের জন্য করেছেন, তার মধ্যে খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী। ফলে এখন প্রথমে বলা হলো লক্ষ্মীর ভান্ডারের জায়গায় যারা পাচ্ছেন 3000 পাবেন, তারপর এখন আস্তে আস্তে আসছে এই মাপকাঠি, ওই মাপকাঠি, সেই মাপকাঠি, মূল সংখ্যাটা কমতে কমতে যাচ্ছে। তো সুতরাং আর কিছুদিন গেলে মানুষ বিচার করবেন। দুটো প্রজেক্ট, যে দুটোর কথা বলা হচ্ছে দিল্লি আর ঠিক মানে পশ্চিমবঙ্গের যে দুটো প্রজেক্ট, পশ্চিমবঙ্গের দুটো প্রজেক্ট ইউনিভার্সাল, বাট দিল্লির দুটো প্রজেক্ট ইউনিভার্সাল নয়। স্বাস্থ্যসাথী আর লক্ষ্মীর ভান্ডার সবটাই ইউনিভার্সাল নয়। এটা ভালো করে নিজেরা বিচার করে নেবেন, দেখে নেবেন যে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডার ইউনিভার্সাল, কি বলে আয়ুষ্মান ভারত, আর একটা কি মিস করতে অন্নপূর্ণা। রাজ্যপাল তো বললেন শর্ত সাপেক্ষ অনেকগুলো কন্ডিশন আছে। আপনাদের এখন আরেকটু দায়িত্ব বেড়ে গেল যে একদিকে বিজেপির সমালোচনা করতে হবে এবং তার সঙ্গে আপনি যাদের কথা বলছেন তাদেরও সমালোচনা হয়।
আমরা বিরোধী দল এবং পেছন দিয়ে ব্যাকডোর পলিটিক্সে কে চেয়ার নিয়ে গেছে দরকার নেই। বিরোধী দলনেতার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। মানুষের দরবারে বাংলার রাজনীতিতে সেটাই এস্টাবলিশ থাকবে। এবার যারা এই সঙ্গে করে গেছে আমরা খুব গুরুত্বপূর্ণ বলে বিষয়টা ধরছি না। আমরা মানুষের কাজ করব, নিজেদের কেন্দ্রে কাজ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব, বিধানসভায় গঠনমূলক বিরোধিতা করব, সেটা শোভনদেব বাবু মুখ্যমন্ত্রীকে বলেও এসছেন। এবং যেখানে মনে হবে যে বিজেপি স্পিকার সাহেব তার একটা শ্যাডোকে চেয়ারে বসিয়ে দিয়ে তার যাতে সভা পরিচালনা করতে সুবিধা হয় করেছেন, সেই জায়গাটা ওকে বারবার মনে করিয়ে দেবো যে রিত কোনো কথা বলতে গেলেই বলবো যে ওই জিপের করা ভিডিওটার কথা মনে করিয়ে দেবো। 2021 সালে কৈলাস বিজয়বর্গীর ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মানহানি মামলা করেছিল, কিন্তু লোয়ার কোর্ট বলেছে অ্যারেস্ট করা যাবে না। আজকে ভোপাল হাইকোর্ট সেই অ্যারেস্ট করা যাবে না যে নির্দেশ ছিল সেটাকে তুলে নিয়ে এটা তো আইনের ব্যাপার, এ ব্যাপারটা আমরা খুব খতিয়ে দেখিনি। আইনের ব্যাপার, ফলে এটা তো আইন যারা দেখছেন তাদের আইনজীবীরা তারা বলতে পারবে। ওকে, থ্যাংক ইউ। Subscribe our channel. Press the bell icon.